বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নামটি শুনলে মনে হয় একটি দেশের টেলিযোগাযোগ খাতের রক্ষক, অথচ বাস্তবতা ভিন্ন। বিগত 15 বছরে এখানে চলেছে গোপন দলীয় নিয়োগ, ক্ষমতার অবৈধ প্রভাব আর গভীর ষড়যন্ত্র, যাদের হস্তক্ষেপে জুলাই আন্দোলনে হয়েছিল ডিজিটাল শাটডাউন, গণহত্যা, গুম আর খুন তো সবারই জানা। এ যেন আরেক আয়নাঘর। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটি কি একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা নাকি রাজনৈতিক নিয়োগ, দুর্নীতি ও সিন্ডিকেটের আখড়া? 5ই আগস্ট খুনি হাসিনার পলায়নের পরেও বদলায়নি দৃশ্যপট। ক্ষমতার ছায়ায় লুকিয়ে থাকা সেই সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়ে গেছে বিটিআরসিতে। আরো জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। একটি সংস্থা যেখানে সিদ্ধান্ত হয় দেশের টেলিযোগাযোগ নীতির, যেখানে বেঁধে দেয়া হয় তরঙ্গের সীমানা, যে প্রতিষ্ঠানের অন্ধকার প্রকোষ্ঠে বসে লেখা হয় ভাগ্য, আঁকা হয় ক্ষমতার জটিল রেখাচিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদতে এর নিয়ন্ত্রণ কার হাতে? আজ আমরা তুলে ধরব সেই অজানা সত্য, যা লুকিয়ে রাখা হয়েছিল পর্দার আড়ালে। ফ্যাসিবাদের দোসরদের দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। বিগত 15 বছরে এই সংস্থায় দুর্নীতি ও অনিয়মের মহোৎসব চলেছে। অনুসন্ধানে এমনই কিছু নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তথ্য প্রমাণ এসেছে ভিটিভি নিউজের হাতে। এতে তৎকালীন মন্ত্রী, এমপি, সংসদ সদস্য সহ প্রভাবশালীদের সরাসরি হস্তক্ষেপ ছিল পতিত শেখ হাসিনার কন্যা পুতুলেরও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিজিটাল ক্র্যাকডাউন করে হত্যাযজ্ঞে এই সংস্থারই ভূমিকা ছিল প্রধান, যেখানে এখনও বহাল তবিয়তে রয়েছেন ফ্যাসিবাদের দোসররা। বিটিআরসিতে রাজনৈতিক নিয়োগের বিষয়টি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় কিভাবে একটি সরকারি সংস্থাকে পরিকল্পিতভাবে নিজেদের দখলে নেওয়া হয়েছে। মাহরিন আহসান, যিনি একসময় ছিলেন সহকারী পরিচালক, এখন স্পেকট্রাম বিভাগের দায়িত্বে। তার নিয়োগের আড়ালে সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর ছায়া। তহিদুন নাহার, প্রশাসনের সহকারী পরিচালক থেকে আজ সিস্টেম অ্যান্ড সার্ভিসের উপপরিচালক। পলাতক হাসিনার শক্তিশালী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সুপারিশ তার পেছনে। MA তালেব হোসেন, যিনি একসময় ছিলেন পরিচালক আইন ও লাইসেন্সিং, পরে কাজ করেন এনফোর্সমেন্ট ও পরিদর্শনে, আর বর্তমানে পরিচালক হিসেবে আছেন প্রশাসনে। তিনি HT ইমামের আপন ভাতিজা। সামিরা তাবাসসুম, একদিন যিনি ছিলেন তরঙ্গ নিয়ন্ত্রণে, আজ অর্থ বিভাগের দায়িত্বে। যদিও তিনি এখন স্টাডি লিভে, কিন্তু তার নিয়োগপত্রে সুপারিশ ছিল হাসিনার মেয়ে পুতুলের। SM গোলাম সারওয়ার, লিগাল থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনসে উত্তরণ। তার নিয়োগের গোপন ফাইল এসেছে সুধা সদনের বিশেষ অনুরোধে। তবে এখানেই শেষ নয়। শারমিন কিবরিয়া, কাজী রাফসান ইয়াজদানি, কাজী মাহমুদুর রহমান, একের পর এক নাম, যে সিন্ডিকেট পদচিহ্ন রেখে গেছে বিটিআরসিতে। কিন্তু আজ তারা অন্যত্র। তাদের নিয়োগের পেছনে কারা ছিল, কি ছিল উদ্দেশ্য, সেটাই বড় প্রশ্ন। এইরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসলে আসেনি। বাট আপনি যখন বললেন আমি হয়তো খুঁজে দেখতে পারি, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ হলে নিশ্চয়ই আমরা করতে পারবো, এটা ডিল করতে পারবো। আমাকে দেখতে হবে কেস টু কেস বেসিসে যে সত্যি এরকম ঘটেছে কিনা। যদি এরকম ঘটে থাকে নিশ্চয়ই এর ব্যাপারে ব্যবস্থা নিব আমরা। এসবের মূল পরিকল্পনাকারী খালেদ ফয়সাল রহমান। তার বাবার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে নিয়োগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন, যাতে শুধুমাত্র সরকার দলীয় লোকজন নিয়োগ পায় এবং বিরোধী দলের কেউ সুযোগ না পায়। বিটিআরসির সাবেক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের অধীনে তার ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না। এর ফলে বিটিআরসিতে প্রশাসনিক দুর্নীতির এক ভয়ানক চক্র গড়ে ওঠে। এতেই স্পষ্ট যে গত 15 বছর ধরে বিটিআরসির প্রশাসন দলীয় নিয়োগপ্রাপ্তদের হাতে ছিল, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতেন। ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী তহিদুন নাহার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করলেও সব সিদ্ধান্ত আসত উপর থেকে। মাহরিন হাসান ও গোলাম সারওয়ার গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে থেকে অপারেটরদের চাপে রেখে আর্থিক সুবিধা আদায় করতেন, যা সিন্ডিকেটের শীর্ষ পর্যায়ে পৌঁছাত। এই সিন্ডিকেট শুধু নিয়োগ বাণিজ্যে নয়, নীতি নির্ধারণেও দলীয় স্বার্থ রক্ষা করত। গোলাম সারওয়ার সরকার বিরোধী ব্যবসায়ীদের বিপদে ফেলে আর্থিক লেনদেনের মাধ্যমে সমস্যা সমাধান করতেন। যারা সুপারিশ করেছেন, যারা নিয়োগে ভূমিকা পালন করেছেন, তাদের যেরকম দায়, যারা নিযুক্ত হয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তাদের কিন্তু দায়ের আবার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের তদন্তে উঠে এসেছে, জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও NTMCর সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল আহসান এবং তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করেছেন মাহদি আহমেদ ও মাহরিন আহসান সহ দলীয় সিন্ডিকেটরা। এসব চক্রের মাধ্যমে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে যারা রাজনৈতিক নিয়োগের সঙ্গে জড়িত তাদের জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ পিআইবি নির্বাহী পরিচালকের। শুধুমাত্র কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিযুক্ত আছে সেই অপরাধে কিন্তু সেই অভিযোগে কিন্তু তাদেরকে অপরাধী বলা যাবে না। যথাযথ প্রক্রিয়া অনুসন্ধান সাপেক্ষে যদি প্রমাণিত হয় যে তাদের নিয়োগটা সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় বা পরিবারতান্ত্রিক বিবেচনা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে দলীয় নিয়োগ ইস্যুতে দুদক চেয়ারম্যান জানান, দুদক তার আইনগত কাঠামোর মধ্যে থেকেই কাজ করবে। দুদক কি কাজ করবে তার একটা নির্দিষ্ট ছক আমাদের আছে আইনগতভাবে। আমরা সেই আইনের মধ্যে যতটুকু কভার করবে আমরা সবটাই করব। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা। বলেন, প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে সরকার। অনেকগুলো কর্মকর্তাকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আর কি, হ্যাঁ, এবং একই সাথে কিছু কনসালটেন্টকেও সরানো হয়েছে, টার্মিনেট করা হয়েছে। তাদেরকে পর্যাপ্ত নোটিশ দিয়ে আর কি, ইনস্ট্যান্ট টার্মিনেট কাউকে করানো হয়নি। এখনো কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে, তবে তাদেরকে আগামী 3 বা 6 মাস অবজারভেশনে রাখবো। এই সময় যদি তারা ডেলিভার করে এবং তাদের যদি দুর্নীতি সংশ্লিষ্টতার বিষয়গুলো প্রমাণিত না হয় তাহলে তারা আমাদের সাথে কন্টিনিউ করবেন। আর যদি তারা সুযোগ পাওয়ার পরেও তারা যদি আসলে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি সহযোগিতা না করেন, হ্যাঁ, তখন তাদেরকে পরবর্তী পর্যায়ে আবার তদন্তের আওতায় আনা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, দলীয়করণ ও দুর্নীতির এই দীর্ঘস্থায়ী সংস্কৃতি দূর করতে হলে শুধু বদলি বা সাময়িক বরখাস্ত করলেই হবে না, তদন্ত, জবাবদিহিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে সবকিছু ছাপিয়ে বিটিআরসি কি ফ্যাসিবাদ মুক্ত হয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করতে পারবে, নাকি এটি থেকে যাবে সেই গোপন মিশনের ফ্যাসিবাদীদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে? সেটি এখন সময়ের প্রশ্ন। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।